মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, এই ভাবনা চিন্তাটা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজ এই বাংলা বিষয়ের উপর কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি কোনো পরীক্ষার্থী নতুন হন, মানে যদি নতুন প্রথম যদি এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেন, তো তাদের জন্য বলবো আপনারা 9-10 যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইটা একটু ভালো করে পড়ে রাখবেন। সাথে আছে ব্যাকরণ, ব্যাকরণের দিক আছে, 3টে পাঠ আছে, তো একটা হচ্ছে সাহিত্য ইতিহাস, একটা হচ্ছে ব্যাকরণ, আর একটা হচ্ছে পাঠ্য বই, ব্যাকরণ, আর একটা হচ্ছে সাহিত্য ইতিহাস। এই 3টে দিক আছে, এই 3টে দিক থেকে আমাদের প্রশ্ন পড়ে। যেমন ধরুন এসএলএসটি তে আগের বারে এই 3টে দিক থেকে আপনার 7 নম্বরের প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তো এবারে মানে ভবিষ্যতে মানে যদি হয়, আমরা তো জানি না কি হবে এসএলএসটি পরীক্ষার বিষয় নিয়ে, তো ভবিষ্যতে যেটা হবে সেটা পরে ভাবা যাবে। এখন সামনে আগত যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই বিষয়ে একটু আলোচনা করি। তো মাদ্রাসা সার্ভিস কমিশনে 90 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং নেগেটিভ মার্কিং ছিল, ঠিক আছে। তো যাই হোক, এই যে 90 নম্বরের পরীক্ষা হয়েছিল, এই 90 নম্বরের পরীক্ষার যে সিলেবাসটা ছিল পাঠ্য বই, ব্যাকরণ আর সাহিত্য ইতিহাস, এই 3টে পাঠের উপর নির্ভর করে কিন্তু এই 90 নম্বরের প্রশ্ন হয়। এবার অনেকের মধ্যে ধারণা, মানে আমি বিশেষত মানে ইউটিউবের এরকম দুটো একটা ভিডিও আমি লক্ষ্য করলাম, অনেকে বলছেন বা অনেকে বিভিন্নভাবে এসএমএস করছেন, জানাচ্ছেন যে, বা আমাকে অনেক স্টুডেন্টরা জিজ্ঞাসা করছেন যে আচ্ছা স্যার, এই যে পরীক্ষাটা 90 নম্বরের যে পরীক্ষাটা, সেখানে কি বাংলা ব্যাকরণ থেকে খুব কম প্রশ্ন আসতে পারে, সাহিত্য ইতিহাস থেকে বেশি আসতে পারে, বা টেক্সট থেকে বেশি আসতে পারে, ব্যাকরণ থেকে কি কম আসতে পারে? দেখুন, আমি বলবো এই ধারণাটা পোষণ করবেন না, ঠিক আছে। কোনখান থেকে কত নম্বরের আসবে সেটা তো আমাদের রুলসে দেওয়া নেই, তাই না? তো অতএব ওই বিষয়ে আমরা মাথা ব্যথা দেবো না। ধরুন এই যে 3rd নম্বরের যে এসএলএসটি পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাটায় অনেকেই ভাবনা চিন্তা করছিল কি, যে গড় এখানে 20, এখানে 20, আর এখানে হয়তো গড় 20, কি হয়তো 20 কি 25 এইরকম নম্বরের প্রশ্ন আসতে পারে। এখান থেকে হয়তো সাহিত্য ইতিহাস থেকে 25, ব্যাকরণ থেকে 20, মানে জাস্ট এটা একটা গড় নাম্বার বললাম, এরকম একটা অনেকে ভাবনা চিন্তা করছিল। সেখানে দেখা যাচ্ছে ব্যাকরণ থেকে খুব কম প্রশ্ন এসছে, টেক্সট থেকেও খুব কম প্রশ্ন এসছে, সাহিত্য ইতিহাসটা একটু বেশি করে দিয়ে দিয়েছে। তাহলে এগুলো কিন্তু আমরা জানতে পারবো না কিভাবে কি প্রশ্ন করবে, ঠিক আছে। আপনি যদি সালের প্রশ্ন দেখেন, সেখানেও দেখবেন বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রশ্নের এটা রয়েছে, স্ট্রাকচারটা রয়েছে। তো যাই হোক, পাঠ্য বই, ব্যাকরণ, সাহিত্য ইতিহাস, এই 3টে বিষয়ের উপর আমাকে পড়াশোনা করতে হবে। এবার কোনটা থেকে কত নম্বর আসবে, যে পাঠ্য বই থেকে বেশি আসবে নাকি সাহিত্য ইতিহাস থেকে বেশি আসবে, সেটা আমার এখন জানার দরকার নাই। আমি প্রত্যেকটা টপিককে খুব সুন্দর করে পড়াশোনা করব। এবারে এর আগের বারে যে 90 নম্বরের পরীক্ষা হয়েছিল, ভবিষ্যতে হয়তো সেটা 10 নম্বর বাড়তেও পারে, কি 10 নম্বর কমতেও পারে পরীক্ষা। তো সেটা এখন মাথা ব্যথা দিয়ে লাভ নেই, আমি সিলেবাসটা কমপ্লিট করবো সুন্দর করে, তাহলেই যথেষ্ট, ঠিক আছে। তো সিলেবাসটা কমপ্লিট করার জন্য আপনাকে আগে সিলেবাসটা কি আছে সেটা জানতে হবে। আমি একটা জিনিস বলি, আমি স্টুডেন্টদেরকে একটা কথা বলি, যে দেখো, তোমরা যখন পড়াশোনা করবে আগে সিলেবাসটা সম্পর্কে ভালো করে ধারণা নেবে, যে সিলেবাসটার মধ্যে কি আছে এটা আগে ভালো করে জানবে, ঠিক আছে। অনেক ছেলে মেয়ে সিলেবাসটাই জানে না। আপনি একটা এইচএস বা মাধ্যমিকের স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন যে তোর সিলেবাসে কি আছে রে, তোর অঙ্কের সিলেবাস কি, তোর বাংলা সিলেবাসে কি আছে রে, দেখবেন সিলেবাসটাই বলতে পারছে না। আগে সিলেবাসটা কি আছে সেটা জানতে হবে, তবে তো আমি সময় অনুপাতে সিলেবাসটাকে একটু একটু করে শেষ করতে পারবো, তাই না? অতএব আপনাকেও এই যে সিলেবাসটা রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের, যে সিলেবাস বাংলার রয়েছে, সেই সিলেবাসটা পাঠ্য বই, ব্যাকরণ, সাহিত্য ইতিহাস, কোন পার্টগুলো আমাদেরকে পড়তে হবে সেটা আপনাকে একদম মুখস্থর মতো করে রাখতে হবে। ধরুন এই সাহিত্য ইতিহাসে ম্যাক্সিমাম এই যে আপনার ধরুন যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই 3টে যুগে প্রায় আপনার 70 থেকে 80টা পাঠ রয়েছে। মানে ধরুন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, বিভিন্ন নাম, বা সাহিত্যিক, আধুনিক সাহিত্যিক নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ, এরকম করে নাম নিয়ে, বা আপনার যে সংস্কৃত সাহিত্যের দিকের যে ইতিহাসটা রয়েছে, কালিদাস, শূদ্রক, এরকম করে প্রায় 80টার মতো আপনি সেখানে লেখক পরিচিতি লাভ করবেন। তো এই যে একটা বিষয়, একটা হিউজ বিষয় আছে। ব্যাকরণের দিক আছে, ব্যাকরণের দিকটা কোনটা বলুন তো, যে 9-10 যে ব্যাকরণটা রয়েছে, হ্যাঁ, ধ্বনি, সন্ধি, প্রত্যয়, শব্দ ভান্ডার, ঠিক আছে, বিশেষ্য বিশেষণ, মানে যে পদের যে ব্যাপারগুলো রয়েছে, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই পাঠগুলো রয়েছে, পুরো একদম 9-10 পাঠটা রয়েছে। আর কি না, টেক্সট বই,
ঠিক আছে। টেক্সট বইটা কি করবেন, আপনারা আপনাদের ভাই বোনেদের কাছ থেকে জোগাড় করে নেবেন এই টেক্সট বইগুলো, দিয়ে পড়তে শুরু করে দিন। ওকে, তো এইগুলো পড়তে পড়তে মানে আপনাকে যেটা যেটা সবচেয়ে ব্যাপার, আপনি পড়াশোনাটাকে ভাগ করে নেবেন, টাইমটাকে ভাগ করে নেবেন যে কিভাবে পড়বেন আপনি পাঠ্য বইটাকে। আরেকটা ব্যাপার কি বলুন তো, আপনি পড়াশোনা করলে আপনাকে ম্যাক্সিমাম সারাটা দিন প্রায় 6 থেকে 7 ঘন্টা অবশ্যই পড়তে হবে। তবে হ্যাঁ, এই 6-7 ঘন্টা অনেকের সময় হয় না। অনেকে ভাবে যে আমি তো চাকরি করছি, কোনো কোনো হয়তো একটা, সবাই তো আর বসে নেই, বেকার নেই, কিছু না কিছু একটা জব করছেন, সরকারি নয় বেসরকারি যদি হয়, বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, কেউ প্রাইভেট পড়ান, বিভিন্নভাবে কাজ করেন। কিন্তু আমি বলবো সমস্ত কিছুকে ফেলে রেখেও অন্তত 6-7 ঘন্টা সময় দিন। 6-7 ঘন্টা যদি নাও পান, অন্তত দিনে 4 ঘন্টাও সময় দিন, না হলে কিন্তু হবে না। সময়টা দিতে হবে আপনাকে। আপনি চাকরি করবেন এই আশায় আছেন, আপনি চাকরি করবেন এই কথাটা ভেবে আপনি কোন একটা প্রাইভেট জব করছেন, সেখানেই সময় দিয়ে দিচ্ছেন, অথচ আপনার এই দিকটা ফাঁকে পড়ে যাচ্ছে, আপনি ফাঁকি দিয়ে দিচ্ছেন। ওটা করবেন না, ঠিক আছে। সময়টাকে বাড়ান। আপনি যদি চাকরি করবো এই ধান্দায় থাকেন, তাহলে আপনি একদম সময় নষ্ট করবেন না। আর বর্তমান পরিস্থিতিটা তো দেখতেই পাচ্ছেন, 60-60 তাতেও চাকরি নেই, 60-60 পেতে হবে, তারপর আপনার চাকরি হবে, এরকম একটা ব্যাপার। তাহলে আপনাকে 60-60 পেতে হলে এখানে 7 ঘন্টা যেটা লিখেছি এটা সামান্য লিখেছি, এটা 14 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। এটাকে 14 ঘন্টা করে ফেলতে হবে। এই যে 6 ঘন্টা লিখেছি এটা সামান্য হয়ে গেছে, এটাকে 12 ঘন্টা করতে হবে, তবে আপনি চাকরি পাবেন। এবং প্রত্যেকটা পাঠ্য বই, ব্যাকরণ, সাহিত্য, ইতিহাসকে একদম খুঁটিয়ে পড়াশোনা করতে হবে। তবে হ্যাঁ, এমনটা নয় যে আপনাকে প্রচুর ডিপলি পড়াশোনা করতে হবে, কখনোই না। ডিপলি কখনোই আপনি, এই যে সাহিত্যের ইতিহাস, আমি দেখেছি বিভিন্ন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন টিচাররা এই সাহিত্যের ইতিহাসটা না এমন এমন প্রশ্ন দেন, বা মক টেস্ট যখন নেন এমন এমন প্রশ্ন দেন, শুধু সাহিত্যের ইতিহাস না, ব্যাকরণের ক্ষেত্রেও তাই, যেন মানে 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 এসএসসি পরীক্ষা দিচ্ছি না ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছি, মানে বোঝা যায় না। এত চাপ, এত গভীরের প্রশ্ন কিন্তু করার দরকার নেই, আপনাকে ওপর লেভেলের প্রশ্ন করতে হবে, প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা, আরেকটা যে ব্যাপার হচ্ছে, আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলে আপনাদের মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএলএসটির যে বিষয় নিয়ে আমি কিন্তু আলোকপাত করব, পরপর ভিডিও দিয়ে যাব। এটা আমার একটা নতুন চ্যানেল, তো আমি এই প্রথম এসেছি ইউটিউব চ্যানেলেতে, তো আমি এখানে আস্তে আস্তে করে আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। তারপরও যদি আপনাদের মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন যে কিভাবে কি পড়বো না পড়বো, যদি আমার কাছ থেকে একটু গাইড নিতে চান, জাস্ট গাইড, ঠিক আছে। আমি বলছি না যে আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে আমার সঙ্গে পরামর্শ নিতে হবে, এরকমটা কোনো ম্যাটার না, ঠিক আছে। আমার একটা গ্রুপ আছে যেখানে আমি পড়াই, খুব সামান্য কিছু স্টুডেন্ট রয়েছে যাদেরকে আমি পড়াই, সেই চ্যানেলে আপনাকে যোগ করে দেবো, সেই হোয়াটসঅ্যাপে আপনাকে আমি অ্যাড করে দেবো। তো সেখানে আমি কিছু পরামর্শ দিই, সেখানে আমি কিছু কিছু টপিক পড়াই, বলি তাদেরকে বিভিন্ন বিষয়ে যেগুলো তোমরা পড়াশোনা করো, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, দিয়ে এই পড়াশোনাগুলো তোমরা একটু একটু করে চালিয়ে যেতে পারো। আর নচেত এক কাজ করতে পারো, বাড়িতে দুটো একটা বই, বাজার চলতি যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেই বইগুলো একটু কিনে নিতে পারো। দেখবেন ভালো করে দেখে নেবে, কিন্তু বইয়ের পাতাগুলো উল্টে দেখে নেবে, হয়তো তোমাকে বলবে এই বইটা খুব ভালো। বিভিন্ন ভাবে দেখবে আমরা মানে দেখতে পাই যে বিভিন্ন জন সেটা অ্যাডভার্টাইজমেন্ট করছেন বইয়ের, কিন্তু যে কোনো বই নেবেন না। আমি মনে হয় আমি দেখেছি, তো আমি বিভিন্ন বই দেখেছি, ফলো করেছি, বা আছে আমার কাছে বিভিন্ন বই আমি দেখেছি, সেই সব বইয়ের মধ্যে কিছু না কিছু মানে সব কিছু বই ভালো না, কিছু কিছু বই আছে যেগুলো খুব ভালো, সেগুলো আপনারা পড়তে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তো টিচারদের কাছে বই নিয়ে এরকমটা না, প্রত্যেকটা টিচারই কিন্তু স্টুডেন্টদের কথা ভেবে বিভিন্ন বই কালেক্ট করে রাখে, ঠিক আছে। সেখান থেকে তারা নিজেদের মতো করে সাজিয়ে একটা স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করে, কারণ স্টুডেন্টরা তো সব জিনিসটা একবারে পড়ে কমপ্লিট করতে পারে বা বিভিন্নভাবে বই কিনতে পারে এটা তো নয়। যেমন বিভিন্ন ধরনের সাহিত্যের ইতিহাস বই, প্রচুর সাহিত্যের ইতিহাসের বই আছে, আপনি কত সাহিত্যের ইতিহাসের বই কিনবেন বলুন, এটা তো অর্থেরও ব্যাপার আছে, তাই না। সেই জন্য টিচাররা কি করেন যে বিভিন্ন বইকে নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়ে সেখান থেকে যে জিনিসটা আছে সেই জিনিসটা আপনাদেরকে তুলে দেন, ঠিক আছে। তো খুব অল্প কথাতে আমি শেষ করছি, আপনারা মানে সময়কে নষ্ট না করে কিন্তু একটু একটু করে এগিয়ে যাবেন, পড়তে শুরু করবেন। ধন্যবাদ।